আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভার্সিটি টু ফ্যাক্টরি অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে রয়েছি আমি আতিকুর রহমান আতিক। দর্শক, আপনারা যারা আমার এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই অনুষ্ঠানে আমি মূলত কথা বলার চেষ্টা করি আমাদের অতিথিদের সাথে ভার্সিটির কারিকুলাম নিয়ে, তারপরে ফ্যাক্টরির ওভারঅল বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত সে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। এবং আমার অনুষ্ঠানে যেহেতু একজন সিনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ার যুক্ত হন এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা যুক্ত হন, সেহেতু এখান থেকে শিক্ষার্থীরাও কিন্তু তাদের ক্যারিয়ার গাইডলাইনটা পেয়ে থাকেন বা আমরা সেটি নিয়েও আলোচনা করে থাকি। আজকে এই অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন আমার সাথে ভার্চুয়ালি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার সাথে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ার সেলিম রেজা, তিনি আরিয়া নিট কম্পোজিটের ম্যানেজিং ডিরেক্টর এবং একই সাথে সিইও হিসেবে কর্মরত রয়েছেন জেনারেশন নেক্সট গ্রুপে। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্বাগত তোমাকে। জি, আমরা আলোচনা করতে চাই, তবে দর্শক আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এর জন্য যা করতে হবে এই লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং আজকের অতিথির কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে লিখুন, আমরা সেটিও পড়বো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং গতকাল আপনাদেরকে ফেসবুক পোস্টের মাধ্যমে আমি জানিয়েছিলাম যে আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হবেন, আমাদের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মাসুদ আহমেদ স্যারের যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে তিনি ঢাকার বাহিরে থাকার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেননি এবং এর জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন এবং কথা দিয়েছেন আগামী কোনো পর্বে আমার সাথে অবশ্যই যুক্ত হবেন। আমরা আলোচনায় যেতে চাই। সেলিম ভাই, শুরুতেই যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে কোভিড সিচুয়েশনের মধ্যে টেক্সটাইল সেক্টরের আসলে বর্তমান অবস্থা কেমন, একটু ছোট করে যদি এটি বলেন, তারপর আমরা মূল আলোচনায় যেতে চাই। ধন্যবাদ আদিক। কোভিড সিচুয়েশন আসলে আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজ, আমাদের দৈনন্দিন যে চিন্তা ভাবনা, এগুলো তো অবশ্যই উলটপালট অবস্থায় আছে। সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বৈশ্বিক সবকিছুই, টেক্সটাইল সেক্টর বা আরএমজি সেক্টরের বাইরে না। আপনারা জানেন কোভিড-19 এটা একটা মূলত ভাইরাস, এবং যেহেতু 19 লেখা তার মানে আরো 18টা ভাইরাস এই পৃথিবীতে কিন্তু আসছে। আমরা আগেও লক্ষ্য করছি প্রায় 100 বছর পর পর, কারণ 1917 সালে, 1920 সালে, 1820 সালে এবং 1720 সালে প্রথম আপনার প্লেগ রোগ, যেখানে 3 কোটি থেকে 4 কোটি লোক পৃথিবীতে মারা যায়। 1820 সালে স্প্যানিশ ফ্লুতে 3 থেকে 4 কোটি লোক মারা যায়। তারপরে এভাবে ইবোলা, সার্স, মার্স অনেক ধরনের ভাইরাস পৃথিবীতে আসছে। এখন নতুন করে আসছে কোভিড-19। এই কোভিড-19 পুরো বৈশ্বিক অবস্থা লকডাউনে, আমরাও এর ভিতরে আছি, কিন্তু আমাদের জীবন থেমে নাই। যেহেতু জীবন থেমে নাই, জীবিকাও আমাদের চালিয়ে যেতে হয়। তারই প্রক্রিয়ায় আমাদের প্রায় 2 মাস সবকিছু বন্ধ ছিল, মার্চ এপ্রিল। সেখানে আমাদের, যেখানে প্রতি মাসে আপনারা জানেন প্রায় $3 বিলিয়ন এক্সপোর্ট হয়, সেখানে আমাদের এক্সপোর্ট নেমে আসে 500 মিলিয়ন এবং 1 বিলিয়নের মতো। তো সেক্ষেত্রে আবার পৃথিবীটি স্বাভাবিক হতে শুরু করছে। এর মতো অবস্থায় আমাদের এখন আগের চেয়ে অবস্থান ভালো, তবে প্রায় 20 থেকে 25% এক্সপোর্ট আমাদের এখনো কমে। গত বছর আমাদের বাংলাদেশের এক্সপোর্ট ছিল $32 বিলিয়ন, এবছর আমাদের এক্সপোর্ট 27 থেকে 28 বিলিয়ন। আপনারা কয়েকদিন আগে পত্রিকায় দেখছেন যে আমরা সবসময় দ্বিতীয় অবস্থানে থাকি। সারা পৃথিবীতে $460 বিলিয়ন পোশাকের বিজনেস, সেখানে আমরা করি 32-33 বিলিয়ন। আমাদের হিস্সা 6.2%। মূলত চায়নার হিস্সা 31 পয়েন্ট সামথিং, এবং দ্বিতীয় অবস্থানে থাকে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের অবস্থান 25%।
আর এবার ভিয়েতনাম আমাদের থেকে আগিয়ে আছে। প্রত্যেকটা মহামারীতে কিছু সুযোগও থাকে। আমি মনে করি এবছর আমাদের কিছু সুযোগও আছে, কারণ যেভাবেই হোক চায়নার সাথে পুরো বিশ্বের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। সেই হিসাবে অনেক বায়ারই চায়নাকে যা চায়নাতে বিজনেস করা ইন্টারেস্ট ফিল করতেছে না। আমার মনে হয় এই অপরচুনিটি আমরা কোপ আপ করতে পারি। এটা একটা আমাদের জন্য ভালো দিক। আরেকটা বিষয় হলো যে যেহেতু কোভিড-19 এখানে পিপির একটা বিজনেস, বড় বিজনেস বাংলাদেশে আর বা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। জি, সেলিম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, যেটি বলছিলেন জি, যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে আসলে পিপি বা মাস্ক এই প্রোটেক্টিভ ক্লদিং গুলোর আসলে চাহিদা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো রয়েছে সেটি কতটুকু অবদান রাখতে পারছে বা কতটুকু সরবরাহ করতে পারছে, কত শতাংশ আসলে এই চিত্রটা একটু জানতে চাই। হ্যাঁ, বাংলাদেশের অবদান খুব বেশি না। তার পিছনে কিছু কারণ আছে। নাম্বার 1, আমরা প্রোটেক্টিভ গিয়ার ইকুইপমেন্ট বা পিপির বিজনেস অথবা মাস্কের বিজনেস যদি আমরা করতে চাই, আমাদের প্রথম হলো আমাদের কিছু সার্টিফিকেট অর্জন করতে হয়। একটা হলো এফডিএ, একটা হলো সিএ সার্টিফিকেট। আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যে গাউন তৈরি করব, এই গাউন লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 এবং লেভেল 4 চারটা লেভেলে গাউন তৈরি করা যায়। লেভেল 3 এবং 4 এগুলো হলো ম্যাটেরিয়াল এসএমএস অথবা এসএফএস। এসএমএস হলো স্পান বাউন্ড, আর মাঝখানে হচ্ছে মেল্ট বাউন্ড, আর পরে আবার স্পান বাউন্ড। এই ম্যাটেরিয়ালটা তৈরি করা হয় আইসো পলিপ্রোপাইলিন দিয়ে। এই ফাইবারটা বাংলাদেশে 2-4টা ফ্যাক্টরি আছে এবং যাদের সার্টিফিকেট আছে লেভেল 3 এবং 4। আমাদের আচ্ছা। ম্যাক্সিমামই ইম্পোর্ট করতে হয়। আর লেভেল 2 হইল টাপেটা, আর লেভেল 1 হলো নিট গুডস। কিন্তু নিট আমাদের সহজলভ্য হইলো। নিটের সবচেয়ে বড় সমস্যা হলো যে নিটের লেভেল 1 ইটস কল আইসোলেশন। এটা একবার ইউজ করা যায়, মানে এটা বারবার ইউজ করা যায় না, এবং এটা লেভেল 3 তে যাওয়া যায় না, বিকজ আপনারা সবাই জানেন যে নিটের কভার ফ্যাক্টর পার্সেন্টেজ কম এবং এটা নিশ্চিত নিরাপত্তা দেয় না। যার জন্যই নিট আচ্ছা। কোর্স দিয়ে আমরা পিপি লেভেল 1 এর বেশি পারবো না। আর টাপেটা হলো এটা লেভেল 2 পর্যন্ত কভার করে, এটা রিইউজ করা যায়। কিন্তু এখানেও কিছু টেকনিক্যালি সমস্যা আছে, বিকজ এটা বারবার ওয়াশ এবং হেভি ওয়েট। সবচেয়ে ভালো হয় এসএমএস অথবা এফএস ইউজ করা। এসএমএস এবং এফএস এর যদি ম্যাটেরিয়াল বাংলাদেশে অ্যাভেলেবল করা যায়, এবং আমি মনে করি সামনের দিকে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা যদি এই উদ্যোক্তাগণ যদি এই ধরনের নতুন প্রজেক্টগুলো নিয়ে আসে, তাহলে আমরা এই বিজনেসটা কোপ আপ করতে পারবো। সেকেন্ড থিং হইলো যে বাংলাদেশে এখনো পিপির বিজনেস করার জন্য যে টেস্ট প্রসিডিউর ভিতর দিয়ে যেতে হয়, বিশেষ করিয়া ব্যাকটেরিয়াল ফিল্টারেশন ইফিসিয়েন্সি, বিএফই বলে, এবং প্রেসার ইফিসিয়েন্সি, আর একটা আছে পেনিট্রেশন এনি কাইন্ড অফ লিকুইড অর সিনথেটিক। এই 3টা টেস্ট, এবং এই 3টা টেস্টের স্কোপ কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে প্রায় 8-10টা থার্ড পার্টি ইনস্টিটিউট আছে, এইচজিএস আছে, আইটিএস আছে, বুরুবারাইটাস অথবা টিউবি। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে এই টেস্টগুলোর স্কোপ নাই, এগুলো বাইরে থেকে টেস্ট করতে হয়। এবং এই টেস্টগুলো এক একটা 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, কোনো কোনো জায়গায় 8 সপ্তাহ সময় লাগে, দীর্ঘমেয়াদী সময় লাগে। এবং এই টেস্টগুলোর চার্জ অনেক বেশি, $500 থেকে শুরু করে $2000 পর্যন্ত এক একটা টেস্টের চার্জ। তো এই প্রক্রিয়ার কারণে, এই ধরনের কিছু ড্রব্যাকস অথবা লিমিটেশনের কারণেই আমাদের দেশে, এবং আমরা এটার সম্পর্কে খুব একটা ভালো জানি না, কারণ আমাদের এটা একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমাদের যদি এই ধরনের আইসোপ্রোপাইলিন বেস ইন্ডাস্ট্রি থাকে, আমরা যদি লেভেল 3-4 প্রক্রিয়া যেতে পারি, আমরা যদি এফডি এবং সিএস সার্টিফিকেট অর্জন করতে পারি, এবং থার্ড পার্টি ইনস্টিটিউটে যদি আমাদের টেস্টগুলো করতে পারি, তারপরে আমরা
আমাদের এই পিপি বা মাস্ক এই ধরনের বিজনেসকে আমরা আমাদের দেশে কোপ আপ করতে পারবো এবং আমাদের এই বিজনেসগুলো করতে পারবো। আচ্ছা, আপনি বলছিলেন যে যেহেতু এখানে আমরা এখনো সেই পর্যায়ে যেতে পারিনি পিপিই মাস্ক তৈরির ক্ষেত্রে আমাদের আরো গবেষণা দরকার বা আমাদের সক্ষমতা আরো বাড়ানো দরকার। তো সেক্ষেত্রে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ আরো অন্যান্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন বা টেক্সটাইল কলেজগুলো রয়েছে বা টেক্সটাইল ডিপার্টমেন্ট যে বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে, ওভারঅল আসলে আমরা যদি চিন্তা করি তারা কতটুকু পিছিয়ে বা তাদেরকে আসলে কতটুকু আগিয়ে আসা উচিত এক্ষেত্রে, যদি আমরা আরো সক্ষমতা অর্জন করতে চাই, আপনার কাছে কি মনে হয়? দেখো যে আমাদের দেশে কনস্ট্রাকশনের যে বিজনেসটা আছে, বিশেষ করে আমাদের রড, সিমেন্ট, বালি এবং পানি, মানে পানি তো একটা বড় রিসোর্স আমাদের। জি, এগুলোর যে টেস্ট গ্রাহক বা ভোক্তা পর্যায়ে এবং ম্যানুফ্যাকচার যারা আছে তারা যে টেস্ট করে, টেস্টগুলো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো বাংলাদেশ প্রকৌশলী বিদ্যালয় বুয়েট বুয়েটের। এবং কিছু আছে ডুয়েটে। এবং এটা জি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় যে বুয়েট অথবা ডুয়েট তারা কিন্তু কাস্টমারের আস্থা অর্জন করতে পারছে, সক্ষম হয়েছে। এবং এটা কিন্তু হাইলাইট করে দেওয়া হয় যে এটা বুয়েট কর্তৃক পরীক্ষিত অথবা জি, ডুয়েট, বিশেষ করে বুয়েট কর্তৃক পরীক্ষিত। এবং পানির পানির লেভেলের গায়ে সেটে দেওয়া হয় যে এটা বুয়েট কর্তৃক পরীক্ষিত। যখন বলা হয় যে এটা বুয়েট কর্তৃক পরীক্ষিত তখন এটা আমরা অন্ধভাবে বিশ্বাস করি এবং এটার প্রতি কিন্তু আমরা পূর্ণ আস্থা অর্জন করি। সো আস্থা ঠিক আছে। এই যে একটা আস্থা তৈরি করা হয়েছে, একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হয়েছে বুয়েটের, এটা কিন্তু শুধুমাত্র যে তারা সেবা দিচ্ছে তা কিন্তু, সেবার বিনিময়ে কিন্তু একটা বড় ব্যবসা এখান থেকে করে যাচ্ছে। অন জি, দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমাদের দেশের প্রথম এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস হলো পোশাক। আমাদের টোটাল হুম, $40 বিলিয়ন বিজনেসের মধ্যে 32-33 বিলিয়ন বিজনেস হয় পোশাক খাতে, এবং যেটা 84% বৈদেশিক বৈদেশিক মুদ্রা। তো এই জায়গায় যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে 1.5 কোটি মানুষ জড়িত, তো এত বড় বিজনেস, সেই বিজনেসের জন্য যে যে পরীক্ষাগুলো, বিশেষ করে কারণ তোমরা জানো যে টেক্সটাইলের এবং গার্মেন্টস এর পরীক্ষা, এবং এটা এত বড় ব্যবসা যে আমাদের কিন্তু প্রায় 700-800 মিলিয়ন ডলার, বিশেষ করে 1 বিলিয়নের কাছাকাছি একটা বিজনেস কিন্তু এই পরীক্ষা এবং ইন্সপেকশন এই রিলেটেড আর কি, যেটা জি, বহুজাতিক কোম্পানিগুলো এজিএস, আইটিএস, বুরুভেরাইটাস, টিউবি এবং ইনস্টাইন অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আসছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানই হুম, আছে এবং হুম, তারা কিন্তু হিউজ বিজনেস করতেছে। দুঃখজনক হলেও সত্য, এই বিজনেসটার একটা বড় অংশ করার কথা ছিল আমাদের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেটা আছে আমাদের সমস্ত টেক্সটাইল রিলেটেড প্রতিষ্ঠানের সূতিকাগার বলা হয়, মাদার ইনস্টিটিউট বলা হয়। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বড় ধরনের আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি উচিত ছিল, যেখানে এই যে এই যে আজকে আমাদের ব্যাকটেরিয়াল ফিল্টারেশন এফিসিয়েন্সি বা অ্যান্টিব্যাকটেরিয়াল টেস্ট, অথবা ডিফারেনশিয়াল প্রেশার, ইয়ার পারমেবিলিটি, অথবা এই পেনিট্রেশন অফ সিনথেটিক বা লিকুইড জাতীয় এই টেস্টগুলো কিন্তু এই আমাদের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল। দ্বিতীয় কথা হলো যে অ্যানালিটিক্যাল যে টেস্টগুলো আছে, বিশেষ করে অ্যাজোফ্রি, ডাইস্টাফ বা যেগুলো একটু সেন্সিটিভ, এবং তাদের প্রতি আমাদের যে সমস্ত ম্যানুফ্যাকচারার আছে তাদের একটা আস্থার জায়গা তৈরি হওয়ার কথা ছিল। এখান থেকে একটা বড় বিজনেস, বড় সেবা হওয়ার কথা ছিল। তার পাশাপাশি সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে সমস্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী আছে, যারা ছেলে মেয়ে, তারা কিন্তু এই জায়গা থেকে একটা শিখার বড় স্কোপ তাদের তৈরি হইতো, এবং তারা এখানে রিসার্চ ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করার সুযোগ পেত, কিন্তু সেই সুযোগটা সেই কিন্তু তারা জায়গাটা থেকে পাচ্ছে তারা অনেক বঞ্চিত হচ্ছে এবং বঞ্চিত অনেকটাই হয়েছে। পিছিয়ে আছে বলা যাচ্ছে। তো এই যে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে বুয়েটের মতো একটা প্রতিষ্ঠান এই রিলেটেড তারা একটা বিশাল বিজনেস করতেছে, একটা জায়গা তৈরি করছে, সেখানে আমরা কিন্তু কিছুই করতে পারি নাই। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স কত? 1953 সাল 1951 সালে বঙ্গবন্ধুর মাধ্যমে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে নারিন্দা, সেই আজকে সেই প্রতিষ্ঠান যেখানে 70 বছর হয়ে গেছে, সেই প্রতিষ্ঠান কিন্তু আমরা এখনো এই জায়গাটায় আসতে পারি নাই আর কি। এটা দুঃখজনক আর কি, যে কোনো ভাবে হয়তো হয় নাই, বা আমরা বিশ্বাস করি হয় নাই, বাট ভবিষ্যতে এটা হবে এবং ব্যাপকভাবে হবে, আমাদের এই প্রবলেম গুলো আর থাকবে না। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হলো যে মানুষের ব্যবসায়িক জীবনেও সবসময় কিছু না কিছু সুযোগ আছে, কিন্তু সুযোগটা কিন্তু সময়ের সাথে সাথে সদ্ব্যবহার করতে হয়, আদারওয়াইজ সুযোগটা কিন্তু আরেকজন নিয়ে নেয়। এখানে সেটাই হয়েছে, আমরা যে সুযোগ আসছে
আমরা এখন যেটা করতেছি এটা ভেরি নমিনাল কাজ করতেছি। অ্যান্টিমাইক্রোবিয়াল বা ওয়াটার রিপেলেন্ট এই ধরনের ফিনিশ আমরা করতেছি, আমরা পিপি তৈরি করতেছি, বাইরে থেকে টেস্ট করাচ্ছি, এবং সেখানে যতটুকু বিজনেস আমাদের বা আমাদের হিস্সা পাওয়ার কথা ছিল সেই পরিমাণ আমরা এখনো পাইনি। সো আমাদের আশা করি যে আমাদের ম্যানুফ্যাকচারার যারা আছে তারা এবং যারা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত আছে, ইভেন ইভেন তো যে সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তারাও হয়তো এই বিষয়টা নিয়ে আগামী দিনে ভাববেন এবং তারা এই ধরনের বিজনেস বা সেবাগুলো দিয়ে থাকবেন আমাদেরকে। জি হাতে আমরা সেটিও বিশ্বাস করি যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের এই বিষয়ে গবেষণার দিকে এগিয়ে আসা উচিত, যাতে করে আমরা এই ধরনের এই প্যান্ডেমিকে করোনায় যেটি আমাদের শিক্ষা দিয়ে গেল যে পোশাক খাতে শুধু আমরা যেটি করি নর্মালি, যে গার্মেন্টের কাজগুলো করি বা সুইমিং এর কাজ করি, সেটা আমরা বাইরে রপ্তানি করছি, কিন্তু গবেষণার কাজ বা আমরা নতুন নতুন কিছু জিনিস নিয়ে আমাদের কাজ করা উচিত, সেটি এই প্যান্ডেমিক থেকে আমরা অনেকটাই বুঝতে পারি। আমি একটু জানতে চাই সেলিম ভাই আপনার কাছে যে এই যে করোনা প্যান্ডেমিকের মধ্যে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পোশাক খাত, এবং সবসময় বাংলাদেশ যেখানে দ্বিতীয় অবস্থানে থাকে, গত বছর ভিয়েতনামের কাছে পজিশন হারিয়ে তৃতীয় অবস্থানে গিয়েছিল, আবারও যদিও সেটি আহ আমরা সেই অবস্থান পুনরুদ্ধার করতে পেরেছি, কিন্তু ভিয়েতনাম কিন্তু আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, প্রথম আলোর একটি রিপোর্টে দেখছিলাম। তো এই যে অনেকটাই চ্যালেঞ্জের মধ্যে পোশাক খাত, ভবিষ্যৎ কতটা আশঙ্কা দেখতে পাচ্ছেন আপনি? নাম্বার ওয়ান হলো যে মানুষের মৌলিক চাহিদা চারটার মধ্যে একটা হলো পোশাক। যতদিন মানুষ পৃথিবীতে থাকবে, সভ্যভাবে বাঁচবে, ততদিন পর্যন্ত পোশাক মানুষের প্রয়োজন হবে। সো পোশাক থাকবেই। এন্ড কথা হলো যে পোশাকটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা কোথায় থাকবে। আপনারা জানেন যে এই পোশাক শিল্পের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো কিন্তু একটা মুভেবল বিজনেস। এটা কিন্তু সবসময় এক জায়গায় স্থির থাকে না। আমরা যদি জি। পোশাক শিল্পের ইতিহাস দেখি, এই বিজনেস ১০০ বছর আগে কিন্তু এটা শুরু হইছে মিশর। তারপরে এটা কিন্তু ইউরোপের একটা দীর্ঘদিন ইউরোপ কিন্তু এই পোশাক শিল্পে রাজত্ব করছে। এখন আমরা গিয়ে দেখি যে অনেক সময় 5 স্টার হোটেলগুলো এদের হিস্টোরিক্যাল অ্যানালাইসিস গুলো দেখা গেছে যে ৪০ বছর আগে এগুলো স্পিনিং মিল অথবা কোনো একটা ফ্যাক্টরি ছিল। বা এই আজকে আমাদের তোরাক নদীর পানি যে বা বুড়িগঙ্গার পানি যেরকম দূষিত, কর্দমাক্ত এবং কালো, এই ট্যামস লন্ডনের ট্যামস নদীর পানিও কিন্তু একসময় এরকম ছিল। এবং এই বিজনেসটা ইংল্যান্ডে, জার্মানিতে এবং ইটালিতে, তারপরে কিন্তু এটা মাইগ্রেট করে কোরিয়া, তাইওয়ান, টার্কি, তারপরে চায়না, বাংলাদেশ। এখন এটা বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান প্রায় ৩০ থেকে ৩৫ বছর, এবং এখন এই বিজনেসটা এরপরে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইকুয়েডর, ইভেন উজবেকিস্তানের মতো দেশেও কিন্তু বিস্তার লাভ করতেছে। এবং এটা তখন ওই দেশে যায় যে দেশের শ্রমিক সহজলভ্য হয় এবং যে দেশে হুম, হুম। কমপ্লায়েন্সের ব্যাপারে মানুষ অতটা সচেতন না, সেই দেশগুলোতে কিন্তু এই পোশাক শিল্পটা যায়। বিকজ আমরা জানি পোশাক শিল্পের পিছনে এই যে ওয়েস্টেজ ওয়াটার বা হিউজ ওয়াটার ইউজ হয়, দূষিত বা অনেক ধরনের কেমিক্যাল পেস্টিসাইড ইউজ হয়, যার জন্য এই পোশাক শিল্পটা সবসময় শ্রম ঘন এলাকায় এবং যেখানে কমপ্লায়েন্স নাই সে সময় দেশের জন্য সবচেয়ে স্বর্গরাজ্য। তো এখন সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশ ছোট্ট দেশ, কিন্তু এই দেশে প্রায় ১৬ থেকে ১৭ কোটি লোক বাস করে। এখনো আমাদের প্রধান পেশা বলতে গেলে পোশাক শিল্প নির্ভর। সো এই শিল্পটা সহসা বাংলাদেশ থেকে যাবে না। আর আমি একটু আগে বলছি যে টোটাল ৪০০ থেকে ৫০০ বিলিয়ন ডলারের বিজনেস। আমরা বিজনেস করি ৩০ বিলিয়ন ডলারে। আমাদের হিস্সা হলো মাত্র ৬.২%। তো আচ্ছা। আমরা কিন্তু খুব কম পরিমাণ বিজনেস করি। সো যেখানে চায়না করে ৩০% এর উপরে এবং সমগ্র ইউরোপ মিলে করে ২৭ থেকে ২৮%। সেখানে আমাদের মতোই আমাদের কাছাকাছি একটু বাড়ে একটু কমে ভিয়েতনাম। এবং ভিয়েতনামের বিজনেসটা মূলত কিন্তু ভিয়েতনাম এটা কিন্তু তাদের না, এটা কিন্তু মূলত সমস্ত উদ্যোক্তা চায়নার লোকজনগুলো ওখানে গিয়ে ফ্যাক্টরি করে এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়। আর ভিয়েতনামের একটা সুবিধা আছে, সেটা হলো তারা টিকফা চুক্তি যেটা আমেরিকার সাথে আছে, ওই ৮টা কান্ট্রি, সেখানে কিন্তু তারা জিএসপি ফ্যাসিলিটি পাচ্ছে, পাশাপাশি ইউরোপের সাথে ফ্যাসিলিটি পাচ্ছে, যেখানে আমাদের ২০০৫ সালের পরে আমেরিকার সাথে আমাদের জিএসপি কোটা বন্ধ হয়ে যায়। সো আমাদের কোনো প্রোডাক্ট পোশাক শিল্প যদি আমেরিকার বাজারে ঢুকতে হয় সেখানে ১৫% ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। সো যেখানে তাদের একটা
গুডস $2 বিক্রি করতে পারে, সেখানে আমাদের $2.30 বিক্রি করতে হয়। তো এই যে প্রতিবন্ধকতার কারণে আমরা সেখানে আমেরিকায় বিজনেস করতে পারি না। সো তারা এই সুবিধাটা পাচ্ছে। দ্বিতীয় হলো কিছু কিছু দেশ আছে তাদের ভৌগোলিক অবস্থা, যেমন আমাদের একটা গুডস আমরা শিপমেন্ট করি, আমাদের প্রায় যেখানে 1.5 মাস সময় লাগে পৌঁছাইতে, সেখানে কিন্তু টার্কির লাগে মাত্র 7 দিন, শ্রীলঙ্কার লাগে 14 দিন, চায়না লাগে 21 দিন। সো সেখানে ইউরোপের পাশাপাশি কিছু দেশ আছে এবং ইউরোপের মধ্যে কিছু গরিব দেশ আছে, রোমানিয়া বা পোল্যান্ডের মতো কিছু দেশ আছে যেখানেও এখনো তাদের ট্রাক দিয়ে মালামাল নেওয়া হয় এবং ফাস্ট ফ্যাশন গুলো তারা হুম হুম। ক্যাচ করতে পারে। তা এখন তোমার যে প্রশ্ন ছিল যে আমাদের অবস্থান, এটা একটা বৈশ্বিক বিজনেস গ্লোবালি। এখানে যদি আমাদের যারা উদ্যোক্তা আছে তারা যদি একটু নতুন ভাবে চিন্তা ভাবনা করে, যেমন আমরা এখনো ব্যাক টু ব্যাকের বা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রতি আমাদের অনেক ডিপেন্ডেন্ট, বিকজ জানো যে এই 32 বিলিয়নের বিজনেসের মধ্যে 16 বিলিয়ন ওভেনে হয়, 16 বিলিয়ন নিটে হয়। এই 16 বিলিয়ন নিট কিন্তু আমাদের স্বয়ংসম্পন্ন। মোটামুটি আমাদের সুতা থেকে শুরু করে নিটিং, ডাইং, গার্মেন্টস সবকিছু, ইভেন টিমস অ্যাক্সেসরিজে বাংলাদেশের অবস্থা এখন ভালো। কিন্তু ওভেনে কিন্তু আমাদের মাত্র আমরা 18 থেকে 20% ফ্যাব্রিক বাংলাদেশ থেকে যোগান দিতে পারি, বাকি ফ্যাব্রিকটা কিন্তু আমাদের অন্যান্য দেশের উপরে নির্ভরশীল। সো আমরা আমরা আমাদের ডাইস কেমিক্যাল গুলো ম্যাক্সিমামই বাইরের দেশের সাথে নির্ভরশীল। আজকে 35 বছর হয়েছে বাংলাদেশের এই পোশাকের বিজনেস, যেখানে আমাদের সব মিলে প্রায় $1 বিলিয়ন ডাইস কেমিক্যালের ব্যবসা, সেখানে আজ পর্যন্ত বাংলাদেশে একটা ডাইজের কোম্পানি কিন্তু হয় নাই। বাংলাদেশে 2-1টা কোম্পানি কেমিক্যালের বিজনেস করার চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু খুব একটা ভালো করতে পারে নাই। এখন তো টুকটাক কিছু কোম্পানি হয়তো ভালো করার চেষ্টা করতেছে। আমি মনে করি যে এই যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ, এইটা যদি আমরা প্রপারলি প্রতিষ্ঠিত করতে পারি, যে আমাদের টিমস এন্ড অ্যাক্সেসরিজে আমরা আজ থেকে 5-10 বছর আগেও হংকং থেকে, চায়না থেকে প্রচুর, এখনো আমাদের প্রচুর লেস বা আদার জ্যাকার টাইপের যে সমস্ত টিমস অ্যাক্সেসরি আছে সেগুলো কিন্তু নিয়ে আসতে হয়। বাকি হয়তো এখানে শোর টু শোর বা কিছু মাল্টিনেশনাল কোম্পানি আসছে, পেকজার মতো, তাদের কাছ থেকে আমরা নেই। আর কিছু আমাদের দেশীয় উদ্যোক্তা মন্ট্রিমস বা আদার কিছু কোম্পানি, কেডিএস এর মতো কিছু, মেঘনা, এরা কিন্তু এগিয়ে আসছে এবং তারা কিন্তু ভালো করতেছে। সো আমরা যদি আমাদের ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ গুলো এটাই যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই হিস্সা কিন্তু আরো বাড়বে। পাশাপাশি আমাদের যে বিষয়টা যে আমাদের টেকনিক্যাল টেক্সটাইল অথবা কিছু নতুন নতুন ধরনের কিছু ভার্সেটাইলের দিকে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা এটাকে কোপ আপ করতে পারবো। তবে এটা শিওর যে বেসিক কান্ট্রি থেকে বেরিয়ে আসতে হবে। সো বেসিক দিয়ে বেশি দিন বিজনেস করা যাবে না, কারণ আমরা তো জি। ভবিষ্যতের দিকে আমাদের মাথা পিছু গড়ায় বাড়তেছে এবং আমরা কিন্তু উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি, মধ্য আয়ের দেশ। সেই ক্ষেত্রে তো আমাদের কিছু 2026 সাল থেকে 28 সালের মধ্যে তো আমাদের জিএসপি বন্ধ হয়ে যাবে। তখন আমরা জিএসপি প্লাস নিয়ে আমাদের কাজ করতে হবে। এখনই যদি সেগুলো আমরা কাজ না করতে পারি, তাহলে এই বিজনেস আমাদের থাকবে না। বাট এই বিজনেসটাকে আরো বড় করার অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে। সো আমার মনে হয় না দেশে আমাদের জন্য এটা সমস্যা, বিকজ আমরা কিন্তু এই 35 বছরে আমাদের একটা জায়গা তৈরি করে ফেলছি। আমাদের দেশের জনগণের একটা বিরাট অংশ এটার সাথে ইনভলভ করতে পারছি। এখানে কিন্তু নট অনলি আমাদের শ্রমিক, আমাদের কিন্তু এখানে মিড লেভেল ম্যানেজমেন্ট, টপ লেভেল ম্যানেজমেন্ট, সো অনেক ধরনের ম্যানেজমেন্ট গড়ে উঠছে। আর দ্বিতীয় হলো যে এটা একটার সাথে আরেকটা রিলেটেড। এটার সাথে কেন্দ্র করে ব্যাংক গড়ে উঠছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তৈরি হচ্ছে, এটার সাথে কেন্দ্র করে নানান ধরনের ব্যবসা বাণিজ্য, ইভেন আজকে বাংলাদেশে ইলেকট্রনিক্স অথবা বাংলাদেশে ফ্রিজ, টেলিভিশন বা আদার্স বিজনেস গুলো যেগুলো ভালো করতেছে, সবগুলোই তো এই বিজনেসের সাথে অতঃপরিত কোনো না কোনো ভাবে জড়িত। সো আমার মনে হয় যে এই বিজনেসটা সহসা যাবে না এবং এটা বাড়বে। এটা নিয়ে আশঙ্কা বা ভয়ের কিছু নাই। আচ্ছা, আরেকটি বিষয় যেটা আপনিও শুরুতে বলছিলেন কিছুটা, আমাদের তো আসলে প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে বা আমরা সেটি করছি, কিন্তু সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আসলে আপনারা কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বা কি কি টেকনোলজি বেসড আসলে কাজ করছেন, এই দিকটা একটু জানতে চাই। মানে গার্মেন্ট ফ্যাক্টরি গুলোতে নতুন নতুন কি কি টেকনোলজি আসলে এই পর্যন্ত যুক্ত হচ্ছে? ধন্যবাদ আতিক। আসলে এটা এই যে পরিবর্তন বা নতুন প্রযুক্তি, এটা কিন্তু শুধুমাত্র আ একটা প্রতিষ্ঠান না, এটা কিন্তু ব্যক্তি মানুষের বেলায়ও প্রযোজ্য। একটা কথা আছে যে nothing is change of the world, only change is the permanent, nothing is the permanent. সো আমি মানুষ অথবা একটা প্রতিষ্ঠান ভবিষ্যতের দিকে সারভাইভ করার জন্য সবসময়
প্রতিনিয়ত পরিবর্তনশীল হইতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান পরিবর্তন না হয় সেই প্রতিষ্ঠান কিন্তু টিকে থাকবে না। তার জ্বলন্ত উদাহরণ হলো যে আমাদের একসময়ে কোডাক এবং নোকিয়া, বাজাজ এই সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি শুধুমাত্র তারা যুগের সাথে তাল না মিলাতে পেরে তারা কিন্তু একসময় বাংলা এই পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। সো আমাদেরও সামনের দিকে প্রতিযোগিতা টিকে থাকতে গেলে আমাদের কিন্তু পরিবর্তনশীল হইতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের এই যে ম্যান পাওয়ার বা হিউম্যান বিং এর প্রতি নির্ভরশীলতা কমিয়ে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা মেশিন লার্নিং এর দিকে যেতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, যে আমাদের ডে বাই ডে আমাদের ওয়েজেস স্যালারি অফ দ্য পিপলস এটা কিন্তু বেড়ে যাবে। সেকেন্ড থিং হলো যে মানুষ শারীরিকভাবে দুর্বল এবং মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এর বেশি কিন্তু কাজ করতে পারে না। তাকে অবশ্যই রেস্ট নিতে হয়, তাকে খেতে হয়, নানান ধরনের প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু একটা মেশিনের কিন্তু রেস্ট নেওয়ার তেমন প্রয়োজন নাই। সো আমরা একসময় চেস্ট প্রিন্ট বা অল ওভার প্রিন্ট, বিশেষ করে চেস্ট প্রিন্ট আমাদের এখনো বিভিন্ন ফ্যাক্টরিতে টেবিল প্রিন্ট আছে, যেগুলো আমাদের আমাদের এখানে যারা ম্যান পাওয়ার আছে তারা ম্যান পাওয়ার যারা আছে তারা কিন্তু টেবিলে চাপ দিয়ে প্রিন্ট করে। কিন্তু এখন কিছু 3-4 বছর ধরে অক্টোপাস মেশিন আসছে, যেটা মেশিনে এই প্রিন্ট গুলো করা হয়। আচ্ছা। সো আমার 3টা মেশিন যদি হয়, দেখা গেল যে 3টা মেশিন 30 শিফটে 24 ঘন্টা আমি চালাইতে পারি মাত্র আমার 5 থেকে 6 জন লোক দিয়ে। যে প্রোডাকশনটা হয়, এই প্রোডাকশনটা আমি যখন এই টেবিলে করি তখন আমার প্রায় 70 থেকে 80 জন লোক লাগে। আমাদের এখন অটো কাটিং আসছে, অটো কাটিং এবং অটো স্প্রেডিং এবং অটো মার্কার। আগে যেটা আমরা ম্যানুয়ালি মার্কার করতাম, সেই মার্কারগুলো কিন্তু এখন অটো মার্কার এবং তারা কিন্তু ক্যাডে দেখিয়ে দেয় যে কত পার্সেন্ট আমাদের ইফিসিয়েন্সি, 80%, 85 বা 90, এবং কত ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়। তারপরে এটাকে এই মার্কারটাকে আমরা এখন ইউজ করতে পারি কাটিং এ। এই কাটিং এ কিন্তু আমাদের এখন আর ওই লেমেন দিয়ে আমাদের ফ্যাব্রিক কিন্তু বিছিয়ে দিতে হয় না, এটা অটোমেটিক কিন্তু মেশিনই বিছিয়ে দেয়। সেকেন্ড হলো বিছানোর পরে কিন্তু অটোমেটিক মেশিনই কিন্তু এটাকে কাটে। সেখানে আমাদের যেখানে দেখা গেল 1 লাখ পিস গুডস কাটিং এর জন্য আমাদের লোক প্রায় লাগে 250 থেকে 300, সেখানে কিন্তু মাত্র 50 জন লোক দিয়ে এই কাজটা করা যায়। তো এই যে আমাদের ডে বাই ডে প্রযুক্তির প্রতি নির্ভরশীল, এই প্রযুক্তির প্রতি নির্ভরশীলটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক, এটাকে আমাদের অ্যাডপ্ট করতে হবে। সো আমরা কিন্তু যদি এখানে আরেকটি বিষয় একটু আমি আপনার কথার সাথে যুক্ত করতে চাই। আপনি এই যে বললেন প্রযুক্তি নির্ভরতার ফলে আমাদের যেই জনবল লাগে বেশি সেটি কিন্তু কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আমাদের যারা যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদের কর্মসংস্থান হ্রাসের একটা আশঙ্কা থাকছে কিনা? যেহেতু আমাদের মনে করেন 50 জনের জায়গায় আমার যদি 10 জন লাগে, সেক্ষেত্রে আরো 40 জন আমার জনবল আমাকে ছাঁটাই করতে হচ্ছে বা এখান থেকে বাদ দিতে হচ্ছে। তো তাদের আসলে কর্মহীন হয়ে পড়ার কোনো শঙ্কা থাকছে কিনা? আমার মনে হয় কর্মহীন হয়ে পড়ার সংখ্যা নাই, কারণ এই বিষয়টা কিন্তু ফিক্সড না যে আমার এই জায়গায় এই মানুষগুলো কাজ করতে হয়, বিষয়টা কিন্তু তা না। ইট ইজ দ্য গ্লোবাল বিজনেস। এটা কিন্তু একবারে বৈশ্বিক একটা বিজনেস। এটা আমি বাংলাদেশে করতে পারি, ভিয়েতনামে করতে পারি, কম্বোডিয়া করতে পারি, আমাদের দেশের লোকজন সেখানেও যেতে পারে। মায়ানমার নতুন করে তৈরি হচ্ছে, সেখানে তাদের লোকজন নাই, সেখানে যেতে পারে। উজবেকিস্তানের লোকজন নাই, সেখানে যেতে পারে। ইটস দ্য ওপেন একটা। দ্বিতীয় হলো যে আমাদের এই যে 20 বছর আগে আজকে এখন বর্তমানে আমাদের টুইটার অথবা ফেসবুক, গুগল, আমাজন, আলিবাবা, এই যে বিএনবি, এই যে যত ধরনের বিজনেস যেগুলো সবচেয়ে ভালো পজিশনে আছে, বা আইবিএম, এই বিজনেসগুলো কিন্তু 15 to 20 ইয়ার্স আগে এগুলো ছিল না। এবং আমি এইটুকু বলতে পারি যে আগামী 20 বছর পরে যে সমস্ত বিজনেসগুলো বিশ্বের বিশ্বের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থান দখল করবে, সেই বিজনেসগুলো এখনো কিন্তু আসে নাই। এটা কিন্তু এখনো আসে নাই। সো কখন বিজনেস কোন দিকে ডাইভার্ট হয় এটা কিন্তু বলা যায় না। মানুষের প্রয়োজন আছে এবং মানুষ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে এখন এটা এই প্রযুক্তির সাথে অ্যাডপ্ট হতে হবে, বিকজ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য। আদার্স যেখানে তার কি, যেখানে আমার প্রতিযোগী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, তারা এই বিজনেসটা এইভাবে করতেছে। এখন একটা মার্কার মার্কার বা ক্যাট দিয়ে যেভাবে ইফিসিয়েন্সি করা যাবে 89 বা 90%, একটা মানুষ তো সেই ইফিসিয়েন্সি করতে পারবে না। একটা একটা
অক্টোপাস মেশিন দিয়ে যে প্রিন্ট গুলো করা যায়, তার যে কোয়ালিটি, এই কোয়ালিটি তো একটা মানুষ করতে পারবে না। সো আমি যদি ওই জায়গায় না থাকি, আজকে আমি একটু আগে বলছি, নোকিয়া তারা তাদের সময়ের সাথে নিজেকে পরিবর্তন না করার কারণে তো আজকে হারিয়ে গেছে। আমাকে তো জি। প্রতিযোগিতা করতে হবে ওয়ার্ল্ড এর সাথে, এবং আমার এটা তো একটা ব্র্যান্ড বিজনেস। যেমন আমার পোশাক কিনে কারা? কেলভিন ক্লাইন, আমার পোশাক কিনে নাইকি, অ্যাডিডাস, এদের মতো ব্র্যান্ড, এবং সেখানে 8-10টা কান্ট্রি থেকে যে কোয়ালিটিতে আসে আমাকে সেই কোয়ালিটিতে বিট করতে হবে। ব্র্যান্ডটা কি? ব্র্যান্ড তো একটা কোয়ালিটি, নেভার বি কম্প্রোমাইজ। সো আমাকে সবসময় ফোকাস করতে হবে অন্যান্য দেশের সাথে, যে তারা কি অবস্থায় আছে। আর একটা বিষয় হলো যে হয়তো তোমরা জানো যে লাস্ট 5 ইয়ার্সে বাংলাদেশে এই পোশাকের বিজনেস প্রায় 25% প্রাইস কমে গেছে, এবং আমাদের এক্সপেন্ডিচার কিন্তু 30% উপরে বেড়ে আমি গেছে। এই বিষয়টা একটু আমি আসতে চাই। জি জি জি। পরবর্তী প্রশ্নে আসতে যাচ্ছিলাম যে আপনারা বলছেন বারে বারে যে বিগত সময়গুলোতে আসলে বায়াররা আমাদেরকে প্রাইস কম দিচ্ছে, কিন্তু আমাদের ফ্যাক্টরির ইন্টারনাল যে এক্সপেন্ডিচার সেটি বেড়ে যাচ্ছে। তো এই যে একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, আসলে এর সমাধান কি মনে করেন আপনি, বা কিভাবে এখান থেকে বের হতে পারেন? যেহেতু আমার আমার নিজস্ব এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, কিন্তু বায়ার আমাকে প্রাইস কম দিচ্ছে, অন্যদিকে আবার তারা চাচ্ছে কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করছে না, বা তারা গ্রিন ফ্যাশনের দিকে ঝুঁকছে। তো এই যে একটা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হয়েছে, এখান থেকে কিভাবে বের হওয়া যায়? একটা হলো যে দিন যত যাবে মানুষের মাথা পিছু আয় কিন্তু বাড়বে, এটা কিন্তু একটা নর্মাল বিষয়, যেটাকে বলা হয় ইনফ্লেশন রেট। তো প্রবৃদ্ধির হার এটা প্রতি বছর 5 to 6% এর মধ্যে থাকে, এটা থাকবেই। যেখানে আজ থেকে 10 বছর আগে একজন লোক ইনকাম ছিল পার ক্যাপিটা হয়তো ছিল 4 থেকে 5 হাজার টাকা, সে কিন্তু এখন এই 4-5 হাজার টাকাতে তার জীবন ধারণ করতে পারবে না, তাকে অবশ্যই 7-8 হাজার টাকার মধ্যে জীবন ধারণ করতে হবে। এটা কিন্তু একটা স্বাভাবিক অর্থনৈতিক একটা ধারা। সো এটা হবে। দ্বিতীয় হলো যে আমাদের একসময় আমাদের গ্যাসের যে আহ, অবস্থান ছিল, সেই জায়গায় এখন অপ্রতুল গ্যাস, আমাদের গ্যাস ডে বাই ডে কিন্তু কমে যাচ্ছে, কারণ এটা ফিক্সড। সো এই জায়গায় গ্যাসের দাম প্রায় এর মধ্যে 150% বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে। আমাদের ওয়েজেস এন্ড স্যালারি আমাদের যেখানে আজ থেকে 15 বছর আগে ছিল 3,500-4,000 টাকা, সেটা আজকে আসছে 8,000, 8,500 টাকা, স্টেট ডাবল হয়েছে। আমাদের আনুষঙ্গিক অন্যান্য অন্যান্য জায়গায় কিন্তু আমাদের আহ, প্রতিযোগিতার মধ্যে যেতে হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো বাড়বে। তবে এর কারণেই এক্সপেন্ডিচার বেড়ে গেছে। অন দা আদার হ্যান্ড যে এটা অনেক সময়ই হয় যে প্রচুর কম্পিটিশন ওয়ার্ল্ডে, যে আমরা হয়তো আমাদেরই প্রসেসে কোনো জায়গায় সমস্যা আছে, যার জন্য আমাদের হয়তো প্রাইস গুলো তাদের চাইতে বেশি। এখন আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আমাদের কোন কোন জায়গায় আরো আরো কাজ করার সুযোগ আছে, আমাদের প্রাইস রিডিউস করার সুযোগ আছে, কাট ডাউন করার সুযোগ আছে, সেই জায়গাগুলো কাজ করতে হবে। আরেকটা বিষয় হলো যে হিউম্যান যেটা আছে, হিউম্যান রিসোর্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। যে আমাদের হিউম্যান আছে, কিন্তু হিউম্যান কি রিসোর্সফুল, এটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের ম্যান পাওয়ার আছে, তারা জাস্ট ম্যান পাওয়ার, তারা লাইক এস মেকানিক্যাল পার্টের মতো এক জায়গা থেকে একজন মুভ করে, কিন্তু তারা কি ব্রেন স্টর্মিং করে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেখানে টার্কির মতো একটা দেশ একটা প্রজেক্ট চালায় 15 থেকে 20 জন লোক, ওই পরিমাণ প্রজেক্ট চালায় আমাদের দেশে প্রায় 150 লোক লাগে। এটা রিজনটা কি? বিকজ আমাদের দেশের মানুষ ম্যাক্সিমামই শিক্ষার আলো থেকে বঞ্চিত, এবং তারা লেখাপড়ার সুযোগ সেরকম পায় নাই বা করে নাই। সো এই জায়গায় সে নিজে বুদ্ধি খাটিয়ে কিছু করবে, অনেক সময় এটা পারে না, যার জন্য প্রতিযোগিতায় অন্যান্য দেশের সাথে কিন্তু হয়তো পিছিয়ে থাকে। সেকেন্ড হলো আমাদের শারীরিকভাবেও আমরা অনেক জাতি হিসেবে দুর্বল, এটাও একটা বড় কারণ। আরেকটা বিষয় হলো যে আমাদের মধ্যে সচেতনতা গ্রো করে নাই, যে ইটস মাই জব, এবং আই আই ফিল ওন, আমি এটাকে ওন করি অ্যাজ এ লাইক ওনার। এই যে ওনারশিপটা নেওয়ার যে টেন্ডেন্সি, এটার মধ্যে তৈরি হয় নাই আমাদের দেশে। মিড লেভেলে ম্যানেজমেন্টে একটা বড় সমস্যা, যে তারাও এখন ওই হিউম্যান রিসোর্স, অনেকেই হিউম্যান রিসোর্সে কনভার্ট হতে পারে নাই। আর একটা বড় কথা হলো যে আমাদের যে উপর লেভেলে, বিশেষ করে উপর লেভেলে কিন্তু আমাদের খুব কম লোক এখন আমাদের দেশে ডমিনেটিং করে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বা আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলো, এবং তারা কিন্তু আমাদের মাথার উপরে বসে আছে। সো আমরা এই জায়গাটায় যদি ডেভেলপ করতে পারি। সেকেন্ড হলো যে আমাদের প্রচুর ট্রাফিক জ্যামের একটা বড় সমস্যা আছে, একটা মুভমেন্টের বড় সমস্যা আছে, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, এটা একটা বড় প্রবলেম। জি। সো আমরা যদি ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারি,
আমরা যদি হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করতে পারি, আমাদের প্রসেসে অনেক ধরনের সমস্যা আছে। আমাদের উন্নত প্রযুক্তির মেশিন ইউজ করতে পারি। এখন কথা হইলো যে মেশিন উন্নত প্রযুক্তির থাকে, কিন্তু হো হ্যান্ডেল দ্য মেশিন? কারণ ম্যান বিহাইন্ড মেশিন। মেশিনের পিছনে তো মানুষ থাকে। আজকে যদি আমার যে iPhone 11 আমি ইউজ করি, এটার যে সমস্ত অ্যাপস আছে, ফাংশন আছে, এটা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি ম্যাক্সিমাম, তাহলে ইটস ওকে। আমার ১.৫ লাখ টাকা দামের মোবাইলের ভ্যালু আছে। কিন্তু আমি যদি ফোন করি, আমি যদি ফোন রিসিভ করি এবং মেসেজ পাঠাই, তাহলে তো Nokia 1100 যথেষ্ট। আমার তো এই ১.৫ লাখ টাকার মোবাইলের দরকার নাই। সো তদ্রূপ দেখা গেল রাইট। যে আমরা মেশিন নিয়ে আসি কোটি কোটি টাকার, কিন্তু আমরা যে সমস্ত ম্যান পাওয়ার সেখানে ইনভলভ করি, হেল্পার অপারেটর ১০,০০০, ৮,০০০, ১৫,০০০, ওর কাছ থেকে তো ৫ কোটি টাকাও যা, ওর ২ কোটি টাকাও মেশিনও তাই। কিছুদিন পর ওই মেশিন দেখা গেছে ও বাংলা মেশিন করে ফেলে, এটা কোনো মতে একটা কিছু দিয়া দড়ি দিয়া বেঁধে রাখে। সো এই জায়গায় আমাদের যারা উদ্যোক্তা বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের আরো সচেতন হতে হবে যে প্রপার মানে সেই পিপল এখানে মেশিনটাকে ইউটিলাইজ করতে হবে। হ্যান্ডেল করার এক্স্যাক্টলি। জন্য দক্ষ একজন মানুষের এই দরকার। যে আমরা যদি প্রপারলি মেশিন ইউটিলাইজ করতে পারি, আমরা প্রপারলি যদি ম্যান পাওয়ার ইউজ করতে পারি, এখন প্রসেস অনেক শর্ট হয়ে গেছে। এবং দেখা গেল যে আমাদের আগে হয়তো একটা ফ্যাব্রিক ডাইং করতে 40 টাকা খরচ হচ্ছে, এখন সেখানে 25 টাকা 26 টাকায় হয়ে যাচ্ছে। দাম বাড়ার পরেও দেখা গেল যে শুধু প্রসেসের কারণে হয়ে যাচ্ছে। আগে যেখানে 1 কেজি ফ্যাব্রিক ডাইং করার জন্য ৩০০ লিটার পানি প্রয়োজন হতো, সেখানে ওই 1 কেজি ফ্যাব্রিকের জন্য এখন 50 লিটার পানি প্রয়োজন হচ্ছে, শুধুমাত্র মেশিন ডিজাইন প্লাস কিছু কেমিক্যাল এবং প্রসেসের কারণে। সো এরকম লট অফ ম্যাটার্স আছে, যেগুলো আমরা যদি আমাদের মতো করে এগুলো প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু এই যে 30% বাড়ার পরেও আমরা আমাদের বিজনেস কিন্তু বেটার ওয়েতে কন্টিনিউ করতে পারবো। যে আমি আরো কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেগুলো সম্পর্কে জানবো। কিছু মন্তব্য পড়তে চাই এর ফাঁকে। আমাদের সাথে অনেকে জয়েন করেছেন। আরিফুর রহমান, তিনি লিখেছেন নাইস টু সি সেলিম স্যার। রয়েছেন আমাদের সাথে রবিউল আলম, তিনি লিখেছেন নাইস। আমাদের সাথে রয়েছেন এনামুল করিম, নাইস টু সি বোথ অফ ইউ। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে রাকিব, তিনি লিখেছেন ইনফরমেটিভ। আমাদের সাথে রয়েছেন জেইজ রুশো। আমাদের সাথে রয়েছেন মিনহাজুল আবেদিন, তিনি লিখেছেন আই এম গেটিং ইনফরমেশন, থ্যাংক ফর অ্যারেঞ্জিং। রয়েছেন কাউসার আলী, রয়েছেন রাজিবুল ইসলাম, তিনি লিখেছেন ভেরি ইনফরমেটিভ। রয়েছেন মিনহাজুল আবেদিন, তিনি একটি প্রশ্ন করেছেন, কুড ইউ প্লিজ টেল আস অ্যাবাউট দ্য গার্মেন্ট ফ্যাক্টরি কোয়ালিটি, হাউ মাচ সেফটি প্রিকশনস উই হ্যাভ টেকেন। ওকে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিশ্চয়ই সেলিম ভাই আছেন, তিনি এই প্রশ্নের উত্তর দেবেন। বেশ কিছুদিন ধরে, দীর্ঘ সময় ধরে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে যখন রানা প্লাজা বা তাজরিন ফ্যাশনের মতো তাজরিন ফ্যাশনের যে অগ্নিকাণ্ড বা রানা প্লাজা ধসের মতো দুর্ঘটনাগুলো যখন ঘটতো, তখন করে ইউরোপ আমেরিকার ক্রেতারা বিশেষ করে বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরির মালিকদেরকে বেশ চাপের মধ্যে রেখেছিলেন যে এই যে গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে কাজের পরিবেশ, সেটি নিয়ে আসলে কাজ করার জন্য অ্যাকর্ড অ্যালায়েন্সের মতো সংগঠনগুলো কাজ করেছে। গার্মেন্টের ফ্যাক্টরিগুলোর পরিবেশ আরো উন্নত করার জন্য বিশেষ করে তারা কাজ করেছেন, এবং বর্তমানে আসলে কি অবস্থা সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে সেলিম রেজা রয়েছেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, তিনি এই বিষয়ে উত্তর দেবেন। আমরা আরো কিছু মন্তব্য রয়েছে, সেগুলো পড়তে চাই। আমাদের সাথে রয়েছেন সাজিদুর রহমান, তিনি লিখেছেন গ্রেট। আমাদের সাথে রয়েছেন গোলাম রাব্বানি, তিনি লিখেছেন গ্রেট জব। আমাদের সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার রিপন আহমেদ, তিনি লিখেছেন নাইস টু অল। রয়েছেন সুজন লস্কর, টেক্সটাইলের উদ্যোক্তা হওয়া কতটুকু যুক্তিযুক্ত? জি, এই প্রশ্নের উত্তরটিও আমরা আসলে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে ইঞ্জিনিয়ার সেলিম রেজা রয়েছেন, তাকে আমরা যুক্ত করার চেষ্টা করছি। তিনি এই বিষয়ে আমাদের প্রশ্নের উত্তর দিবেন, যেহেতু তিনি একজন উদ্যোক্তা এবং তার নিজস্ব একটি ফ্যাক্টরি রয়েছে, আরিয়ান নিট কম্পোজিট লিমিটেড। সো এই বিষয়টি নিয়ে তিনি আসলে কথা বলবেন, তার কাছ থেকে শুনবো। আরো কিছু মন্তব্য পড়তে চাই। আমাদের সাথে রয়েছেন শহীদুল ইসলাম, অল আর ইনফরমেটিভ হুইচ নিড টু নো ফর অল। ওকে, আমাদের সাথে রয়েছেন মাইনুল ইসলাম, তিনি লিখেছেন গ্রেট। রয়েছেন শরীফ পাটোয়ারি, উই হ্যাভ সিরিয়াস ল্যাক অফ প্রফেশনালিজম, অ্যাজ সেলিম ভাই টোল্ড দ্যাট কান্ট ওয়ান আ জব। ওকে, সেলিম ভাই
দুটো প্রশ্ন আমার কাছে জি মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন নিয়ে আসলে আপনার কাছে আসতে চাই। প্রথমত একজন লিখেছেন মিনহাজুল আবেদীন। Could you please tell us about the garment factory quality? How much safety precautions we have taken? আমি যেটি বলছিলাম আপনি হয়তো অফ এয়ারে ছিলেন হুম যে আসলে হুম রানা প্লাজা ধস বা তাজরিনে আর অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনাগুলো যখন ঘটলো ইউরোপ আমেরিকার ক্রেতারা বিশেষ করে বাংলাদেশের ফ্যাক্টরি মালিকদের উপর যে চাপ দিচ্ছিল কাজের পরিবেশ উন্নত করার জন্য এবং অ্যাকর্ড অ্যালায়েন্স কাজ শুরু করেছিল। তো বর্তমানে আসলে কতটুকু সেফটি মেজারমেন্ট গুলো নেওয়া হচ্ছে ফ্যাক্টরি গুলোতে, কতটুকু নিরাপদ কাজের পরিবেশ? ধন্যবাদ আতিক। তুমি জানো যে রানা প্লাজা ধস এবং তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ড এই দুইটাই আমাদের এই পোশাক খাতকে বা আমাদের বিজনেসকে প্রায় ২ যুগ পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের সে সময় আমাদের ইমেজ বা জি, আমাদের অবস্থান এটা আমি বলবো কিছুটা আমাদের মিডিয়ারও কিছু সমস্যা আছে যে আমরা আমাদের ড্রয়িং রুমের বিষয়টাকে কেন যেন আমরা সবসময় বাইরে প্রকাশ করার জন্য উদগ্রীব থাকি। এটা আমি মনে করি এটা একটা হলুদ সাংবাদিকতা। কারণ অনেক সময় ইন্টারনেট অনেক কিছুই হয়। আমাদের আমেরিকার মতো দেশ অনেক সময় দেখা গেল তাদের এই ধরনের অগ্নিকাণ্ড অথবা বড় ধরনের ডিজাস্টার হয়, কিন্তু তারা কিন্তু এটা কিন্তু মিডিয়া ওইভাবে হাইলাইট বা ফলো আপ করে প্রচার করে না, যেটা আমরা করি। আমরা একটা একটা তাজরিন এখন ফ্যাশন কিন্তু আগুন আসলে লাগছে ইন্টারনেটের দুনিয়াতে কোনো কিছু না, হাইড করা যাচ্ছে আমরা না। আমরা যেভাবে আমরা যেভাবে রানা প্লাজাকে লাইভে নিয়ে আসছি, আমরা প্রতিনিয়ত আপডেট করছি, এটা পৃথিবীতে ইতিহাসের নজিরবিহীন দৃষ্টান্ত। দ্বিতীয় হলো যে একটা বিষয় কি, এই বিজনেসটা তো একটা ফিক্সড বিজনেস, যে 500 বিলিয়ন বা 400 বিলিয়ন ডলারের বিজনেস ওয়ার্ল্ডে কিন্তু পোশাক শিল্পের বিজনেস ফিক্সড। এখন কে কতটুকু এখান থেকে হিস্সা নিতে পারে, এটা কিন্তু এটা কিন্তু একটা জিনিস হলো কি, একটা কম্পিটিশন কিন্তু আছে। এখন আমার প্রতিবেশী দেশ কিন্তু সবসময় চাবে যে তারা তাদের হিস্সাটা বেশি যাক তাদের কাছে। তারা কিন্তু সবসময় আমাদেরকে নেগেটিভ সেন্সে অনেক সময় হাইলাইট করে বিশ্বের দরবারে। আজকে তোমরা জানো যে আমরা আমরা দেখছি যে ইউরোপের বিভিন্ন জায়গায় এখনো রানা প্লাজার যে বর্ষপূর্তি এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পালন করা হয়। সেখানে মেড ইন বাংলাদেশ লেখে যে বাংলাদেশের রক্তমাখা পোশাক আমরা কিনতে চাই না। এই ধরনের এগুলো কিন্তু ইউরোপের লোকজন করে না, এগুলো কিন্তু আমাদের কিছু লোকজন বা আমাদের আশেপাশের দেশের কিছু লোকজন তারা কিন্তু এই জিনিসগুলা অতি উৎসাহের সাথে করে। সো এই ধরনের প্রোপাগান্ডা তারা ছড়ায় আমাদের প্রতি। সো আমাদের এই জায়গায় সজাগ থাকতে হবে। এখন বিষয়গুলো হলো কি যে, আতিক শুনতে পাচ্ছ যে প্রত্যেকটা জি, শুনতে ডিজাস্টারের পাচ্ছি। মধ্যে কিন্তু একটা অপরচুনিটি লুকিয়ে থাকে। এই যে আজকে যে ডিজাস্টার হইছে, আমি আমি মনে করি প্রত্যেকটা ধ্বংসের ভিতর দিয়ে সৃষ্টি হয়। এখন রানা প্লাজা বা তাজরিনের এই ধরনের বড় ডিজাস্টার হওয়ার কারণে বাংলাদেশে অ্যাকর্ড অ্যালায়েন্স নামক ২ টা প্রতিষ্ঠান বাংলাদেশে আসছে। তারা দীর্ঘদিন বাংলাদেশের প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে বাংলাদেশের পোশাক শিল্পের সাথে জড়িত ছিল এবং তাদের কারণে যে সেফটি ইস্যুগুলা, কারণ অ্যাকর্ড অ্যালায়েন্সে মেইনলি দেখা হইছে যে ফায়ার ইস্যু, সিভিল ইস্যু। যে সিভিলে এখানে র্যাক ফাইটিং আছে, জ্যাকেটিং আছে এবং এখানে এই যে এই আমাদের বিল্ডিং গুলা বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী তৈরি করা হয়েছে কিনা। কারণ আমরা কিন্তু জানি যে অনেক বিল্ডিং এ কিন্তু আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী তৈরি না হওয়ার কারণে অনেক সময় ধসে পড়ছে এবং সেখানে কিন্তু অনেক লোকের প্রাণহানি হয়েছে। সো এটা একটা বিষয় ছিল যে এই যে আমাদেরকে একটা শেপলিং এর বা ভিতর দিয়ে যাওয়াটা, একটা জবাবদিহিদের মধ্যে যাওয়াটা, এটা কিন্তু দরকার ছিল। এটা একটা গুড সিনস ফর আস যে আমরা হয়তো কষ্ট পেয়ে আমাদের অনেক টাকা খরচ করে এই জায়গায় অ্যাকর্ড অ্যালায়েন্স কমপ্লিট করছি, কিন্তু আমরা কিন্তু এখন বিশ্বমানের। তার সবচেয়ে বড় উদাহরণ হলো যে লিড সার্টিফিকেট কোম্পানি বাংলাদেশ বিশ্বের বুকে যতগুলো প্লাটিনাম সার্টিফিকেট আছে তার মধ্যে 10টার মধ্যে 7টা বাংলাদেশে। তুমি জেনে খুশি হবে যে বাংলাদেশে এখন 67টা লিড সার্টিফাইড কোম্পানি বাংলাদেশে আছে, গ্রিন প্রজেক্ট আছে, গ্রিন ফ্যাক্টরি আছে। যেখানে পাশের দেশ যেখানে ইন্দোনেশিয়া আছে 40টা, এবং এই যে আমরা এতদিন শ্রীলঙ্কার কথা শুনে আসছি মাত্র 7টা কোম্পানি তাদের এখানে আছে। এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়া 30টা কোম্পানি আছে, যেখানে আমাদের 67টি আচ্ছা। অলরেডি সার্টিফাইড এবং 152টা কোম্পানি অন দা পাইপ লাইন আছে। সো এই যে
যে হ্যালো, যে আমরা খুব জি পজিটিভ, সেলিম ভাই। আমাদের উদ্যোক্তারা পজিটিভ। তো অ্যাকর্ড এয়ারলাইন্স এর কারণে আমাদের অনেক সুবিধা হইছে। আরেকটা বিষয় হলো কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স এর ইস্যুতে আমাদের যে সমস্ত প্রজেক্ট, বিশেষ করে ২,৫০০ এর মতো ফ্যাক্টরি আছে যেগুলো কমপ্লায়েন্স এর আওতাধীন আছে। এই ২,৫০০ কোম্পানি কিন্তু ফুললি কমপ্লায়েন্স এবং বিশ্বমানের। কিন্তু আমার কোশ্চেন হইলো যে আমরা বিশ্বমানের কমপ্লায়েন্স, আমরা অ্যাকর্ড এয়ারলাইন্স আমরা 15% আমাদের টোটাল প্রজেক্টে 15% এক্সট্রা ইনভেস্ট করে আমরা কমপ্লায়েন্স এবং অ্যাকর্ড এয়ারলাইন্স ডেভেলপ করছি। কিন্তু কোভিড-19 সময় আপনারা জানেন যে কোভিড-19 সময় এই দুর্যোগের সময় বহু বায়ার এবং নামকরা বায়ার তারা কমপ্লায়েন্স শো করতে পারে নাই। তারা কিন্তু আমাদের গোডস অলরেডি তাদের স্টোরে চলে গেছে এবং কিছু তারা বিক্রি করে ফেলছে। সেই অবস্থায় তারা বলছে এখন তোমাদের ডিসকাউন্ট দিতে হবে, এখন তোমাদের এগুলো ক্যান্সেল করতে হবে। এবং অনেকগুলো পাইপলাইন ছিল, জাহাজীকরণ অবস্থায় ছিল, অনেকগুলো অলরেডি তাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে, সেই গুডসও কিন্তু তারা নেয় নাই এবং তারা ফেরত পাঠাইছে এবং তারা বলছে যে এখানে 30% ডিসকাউন্ট না দিলে গুডস আমরা নিব না। তা আমাদের মতো একটা গরিব দেশ, আমাদের বেলায় যে 100% কমপ্লায়েন্স, আমাদের বেলায় আমরা চুন থেকে পান খুসলে আমাদের এখানে অর্ডার দেওয়া হয় না, কিন্তু তাদের বেলায় তারা এই ধরনের যে কিন্তু ইনহিউম্যান বিং আচরণ, প্রপার মানে প্রাইসটা তাদের দেওয়ার জন্য কোনো ক্ষেত্রে তারা কমপ্লেক্স নাই, পিছিয়ে রয়েছেন। তাদের তারা বেলায় এই কোনো দিকটাতে কমপ্লেক্স তাদের নাই। অনীহা রয়েছে। তবে এই কোভিড-19 এর সময় তাদের যে আসল চেহারা এটা কিন্তু উন্মোচিত হয়েছে। কিন্তু একটি আসল বিষয় চেহারা জানতে উন্মোচিত চাই হয়েছে। সেলিম ভাই আপনার কাছে যে এই যে আপনি বলছিলেন যে এখন এই কোভিড সিচুয়েশন এর মধ্যে আসলে যে পাইপলাইনে রয়েছে বা সেইগুলাকে তারা চাচ্ছে ডিসকাউন্টে বা যেগুলা এগ্রিমেন্ট হয়েছে কিন্তু সেগুলা এখন অর্ডার ক্যান্সেল করছে। কিন্তু এই যে আপনাদের কাছে বায়াররা অর্ডার দিয়েছে সেটির একটা এগ্রিমেন্ট থাকে। তো এইগুলা ক্যানসেল করার ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয় কিনা, বা যদি সেক্ষেত্রে নিয়মের ব্যত্যয় হয় তাইলে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়টা একটু জানতে চাই। এখন বিজনেসটা কিন্তু একটা বলা হয় ইজ দ্য স্ট্র্যাটেজিক্যাল পার্টনার, একটা উইন উইন সিচুয়েশন। যে বিজনেসটা একদিনের না, এটা একটা দীর্ঘদিনের ব্যবসা এবং তারা কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, কারণ তারা একটা ব্র্যান্ড। আমাদের দেশে যে সমস্ত কোম্পানি বিজনেস করে মেজর হলো মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ব্র্যান্ড। সো ব্র্যান্ড কোম্পানি তো একদিনের জন্য ব্যবসা করে না, অবশ্যই তাদের একটা বড় রূপরেখা আছে এবং ওই দেশেরও কিন্তু একটা আইন আছে। আমাদের দেশেও আইন আছে, সুরক্ষার আইন আছে, ভোক্তা আইন আছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু বিষয়গুলো হলো কি যে আইন আছে, আইনের ফাঁকফোকর আছে। এখন আমি বিজনেস করব না আমি মামলা মোকদ্দমা নিয়ে দৌড়াবো? আর এটা তো এমন না যে আমাদের দেশে হাইকোর্ট আছে, জজ কোর্ট আছে, এক জায়গায় মামলা করে দিলাম, ওকে। এটা বিষয় তো তা না, এটা তো গড়াবে আন্তর্জাতিক আদালতে, হেগে বা আদার্স কোন একটা দেশে। সো এই জায়গায় এটা একটা খুব বড় ব্যাপার। কারণ হয়তো আপনারা জানেন যে এই অ্যাকর্ডেরই বিষয় নিয়ে ২ বছর আগে আমাদের দেশে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান তারা কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করে অলরেডি সেখান থেকে তারা কিন্তু বিজয়ী হয়ে আসছে এবং তার অ্যাকর্ড কিন্তু সেখানে ক্ষতিপূরণ দিছে। সো এটা যদি ধরে রাখা যায়, করা যায়, ঠিক আছে, কিন্তু কতজনের পক্ষে এটা সম্ভব? এই জন্যই এই বিষয়ে কেউ যেতে চায় না আসলে এইভাবে। এখন বিষয়গুলো হলো সময় যে সাপেক্ষ বা এটা দীর্ঘমেয়াদী অনেকটা প্রক্রিয়া হওয়ার কারণে আসলে অনেকে সময় যাচ্ছেন না। সাপেক্ষ ব্যয় সাপেক্ষ একটা বিষয়, দীর্ঘমেয়াদী একটা আচ্ছা। বিষয়। এখন আমাদের দেশে যারা উদ্যোক্তা, কারণ এই গার্মেন্টস রিলেটেড বিজনেসটাকে কন্টিনিউ ফলো আপ থাকতে হয়, কন্টিনিউ এখানে প্রেজেন্স থাকতে হয়, লেবার দিতে হয়। এটা একটা লেবার ওরিয়েন্টেড এবং ফলো আপ ওরিয়েন্টেড বিজনেস। এই বিজনেসে এখান থেকে ওখানে যাওয়ার সুযোগ নাই, যার জন্য এই দুর্বলতাগুলো তারা নিয়ে নেয়। আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা যেরকম আমাদের এত ইথিক্সে একটা জায়গায় আসছি, ওনারাও একটা ইথিক্সে একটা জায়গায় থাকবে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি আমাদের দেশেও আজকে এই ৬ মাস বা ৮ মাসের মধ্যে প্রায় ৩৫০ কোম্পানি তারা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, শাটডাউন করতে বাধ্য হয়েছে, তারা সার্ভাইভ করতে পারতেছে না। বহু কোম্পানি আছে তারা পাইপলাইনে আছে, তারা সামনের দিকে আর বিজনেস করতে পারবে না। বহু কোম্পানি আছে। পাশাপাশি আমরা এখন দেখতেছি ভিক্টোরিয়া সিক্রেট বা ডেভিন হামস অথবা শিয়ার্স, জেসিপিনি, এরকম বড় বড় কোম্পানি যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, সেই সব কোম্পানিগুলো ব্যাংকরাপ্ট করছে। সো এই যে বৈশ্বিক মহামারী, এইটা কারোর জন্য হয়তো সাপে বর হইছে, কারোর জন্য আবার এটা একবারে তাদেরকে ডিস্ট্রয়েড করে দিছে। এখন এমন কিছু বিজনেস আছে যেমন এই বিশেষ করে সিভিল এভিয়েশনের বিজনেস গুলো, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেস গুলো যেরকম একবার কলাপস করছে, এই বিজনেস গুলো ড্যামলিশ হয়ে গেছে। পাশাপাশি আবার কিছু বিজনেস অনলাইন বা ডিজিটাল কমার্স রিলেটেড বিজনেস গুলো আবার বুমিং হয়েছে, লাইক মেডিকেল ইকুইপমেন্ট।
আমাজনের মতো বিজনেস গুলো বা টেলিমেডিসিন বা এই ধরনের বিজনেস গুলো কিন্তু বুমিং, যেখানে এই সময় এয়ারবিএনবির মতো একটা কোম্পানি প্রায় 10 বিলিয়ন যাদের হিস্সা ছিল, সেই এয়ারবিএনবি 6 সপ্তাহের মধ্যে কিন্তু ব্যাংক্রাফট হয়ে গেছে। আবার আমাজন ওদিকে প্রায় 1 লক্ষ লোক আজ নতুন করে রেকর্ড করছে। সো প্রত্যেকটা জিনিসের একটা সুবিধা অসুবিধা আছেই। তবে দুটোই আছে। এখন আপনি বলতে চাচ্ছেন আলটিমেট যে কোভিড সিচুয়েশন আসলে কারোর জন্য ভালো দিক নিয়ে এসেছে এবং কারোর জন্য একদমই আসলে সেটি ক্ষতিকর দিক। একদমই আমি একটু একদম। জানতে চাই, আমাদের একজন ভিউয়ার কমেন্ট করেছেন টেক্সটাইলের উদ্যোক্তা হওয়া কতটুকু যুক্তিযুক্ত। এই বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনি যেহেতু একটি কোম্পানিতে সিইও হিসেবে আছেন এবং নিজেরও একটি ফ্যাক্টরি রয়েছে, আপনি নিজে একটি ফ্যাক্টরি দিয়েছেন। তো আপনি একজন উদ্যোক্তা, সেই পার্সপেক্টিভ থেকে কিভাবে তাদেরকে, যারা নতুন রয়েছে তাদেরকে কিভাবে আপনি এনকারেজ করবেন বা তাদের জন্য কি বলতে চান আসলে? ধন্যবাদ তাত্ত্বিক। এখানে উদ্যোক্তার ব্যাপারটা আমি বলবো যে উদ্যোক্তা হওয়ার জন্য আমি 4টে কোশ্চেন করব। এগুলোর প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, যেমন আপনি কি 9টা 5টা ডিউটি করতে চান? এস অর নো? আপনি কি ক্লিনার থেকে শুরু করে জিএম এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত যে কারোর সাথে কথা বলতে সক্ষম? আপনি কি আপনি একজন শিক্ষার্থী হিসাবে আপনার হয়তো ক্লাস শেষ হয়ে গেছে 2টা বা 3টায়, আপনি বাসায় ফিরছেন 6টা বা 7টায়। এখন একটা স্পেসিফিক রিজনে আপনার দেরি হয়েছে, সেই রিজনটা ব্যাখ্যা করে আপনার মা বাবাকে কি আপনি কনভিন্স করতে পারছেন? আর চতুর্থ হইল যে আপনার জীবন নিয়ে আপনি কি বাজি ধরতে সক্ষম বা আপনি চ্যালেঞ্জ নিতে চান কিনা। এই প্রত্যেকটার উত্তর যদি এস হয়, তাই মনে করব যে ইউ আর মোস্ট ওয়েলকাম টু নিউ এন্টারপ্রেনার। এই আর যদি মনে করে যে না, আমি আমার জীবনটাকে একটা শখের মধ্যে রাখতে চাই, আমার জীবনটাকে নিয়ে আমি চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই না, আমি 9টা 5টা আমি কর্পোরেট কালচারে আমি অফিস করতে চাই, সো আমি ইন্ট্রোভার্ট, আমি এক্সট্রোভার্ট না, আমি সবার সাথে কথা বলতে চাই না, তাহলে আমি মনে করি যে আপনার জন্য পৃথিবীতে অনেক ধরনের সুযোগ আছে, সেগুলো আপনার সেই সুযোগগুলো কাজে লাগানো উচিত। যেমন আপনি যদি কথাই যদি কারোর সাথে বলতে চান না, আপনার ক্যারিয়ার আপনি প্যাথোলজিস্ট হিসেবে ডেভেলপ করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি কারোর সাথে কথা বলতে না চান, কমিউনিকেশন করতে না চান, আপনি অস্ট্রোনা, আপনি সায়েন্টিস্ট অথবা আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। আর যদি এন্টারপ্রেনিউর অথবা উদ্যোক্তা হিসেবে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোর ভিতর দিয়ে যেতে হবে, এই ভাঙ্গা করার ভিতর দিয়ে যেতে হবে। আপনার প্রত্যেকটা চ্যালেঞ্জ নিতে হবে, আপনার জীবন নিয়ে বাজি ধরতে হবে এবং আপনার 24 ঘন্টাও কাজ করার সক্ষমতা অথবা চিন্তা ভাবনা থাকতে হবে। এটা হলো একজন উদ্যোক্তা হিসেবে প্রথম দিকে ধাপ। আর দ্বিতীয় হলো যে আমাদের দেশ তো সত্যি বলতে কি, আমরা ছোট্ট একটা গরিব দেশ, এই দেশে নানান ধরনের সমস্যার জড়িত। এইখানে উদ্যোক্তা হওয়াটা আসলে একটু কঠিন। কঠিন এই জন্যেই, আপনি যদি একটা প্রজেক্ট বা একটা ফ্যাক্টরি করতে চান, আপনাকে প্রায় 27টা সার্টিফিকেট নিতে হবে। এই 27টা সার্টিফিকেটের মধ্যে আপনি যে আপনার ফ্যাক্টরিটা যে জায়গায় পড়ছে সে জায়গায় যদি সিটি কর্পোরেশন হয় তাদের এনওসি নিতে হবে, তারপরে ট্রেড লাইসেন্স নিতে হবে, আপনি মেমোরেন্ডাম আর্টিকেল করতে হবে, স্টক এক্সচেঞ্জের সাথে ইনভলভ হইতে হবে, আপনার হচ্ছে পরিবেশ ছাড়পত্র নিতে হবে, ফায়ার ছাড়পত্র নিতে হবে, আপনার নানান ধরনের এই সার্টিফিকেট যখনই নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি যাবেন, প্রত্যেকটা জায়গায় পদে পদে আপনি বাধার সম্মুখীন হবে। মনে হবে যে প্রত্যেকটা মানুষই আপনার এনিমি এবং প্রত্যেকে দাঁড়িয়ে আছে কিভাবে আপনি এই বিজনেসটা যেন না করতে পারেন, আপনার স্টার্টআপ যেন না হয়। এইরকম একটা প্রতিকূলতার ভিতর দিয়ে অ্যাকচুয়ালি একটা উদ্যোক্তার যেতে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে। আমাদের দেশে ইজি ডুইং বিজনেস বলতে কোনো শব্দ নাই। যদিও এই তকমাটা বলা হয় আমাদের খাতা কলমে, কাজের গরু কিতাবে, সেরকম আমাদের দেশেও ইজি ডুইং শব্দটা শুধুমাত্র এই সুন্দর শ্রুতি মধুর শব্দটা আমরা দেখতে পাই, কাগজ কলমে আছে, আমাদের গভর্নমেন্টের খাতায় আছে, কিন্তু বাস্তব খুব কঠিন। সো এই কঠিন এই প্রতিকূলতা জয় করে যদি কোনো একটা ব্যক্তি সামনের দিকে এগোতে পারে, আমি মনে করি যে তার জন্য অবশ্যই ভালো দিন অপেক্ষা করতেছে। আদারওয়াইজ আমাদের দেশে উদ্যোক্তা হওয়াটা কঠিন। ইভেন ব্যাংকেও আমাদের যে ব্যাংকিং প্রসেস, যে বা আমাদের ব্যাংকে আমাদের যে বিশেষ করে ইকুইটি রেশিও অথবা আমাদের কোলেটারেল, এটাও খুব কঠিন হয়ে যায় যে 60-40, আমার যদি 40% ইনভেস্ট করার ক্ষমতা থাকে, আমি 60% ব্যাংক থেকে লোন নিতে পারি ম্যাক্সিমাম। এখন এটাও দেখা গেছে যে বছরের বছর ঘুরতে হয়। আবার গ্যাসের একটা বড় বিষয় আছে, বিদ্যুতের বিষয় আছে। সো এইটা একটা আপনাদেরকে একটা ছোট্ট করে ধারণা দিলাম যে এই বিষয়গুলো আপনার সামনে আসবে।
আর আরেকটা মানে বিষয় আপনি বলতে দ্বিতীয় আসে চাচ্ছেন যে সামনে যে চ্যালেঞ্জ গুলো আছে সেটি সেই চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা থাকতে হবে বা হ্যাঁ, মানসিকতা থাকতে হবে। এক্স্যাক্টলি। আর একটা বিষয় আমি অ্যাড করি, সেটা হলো সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এটা অ্যাকচুয়ালি আরো উন্নত দেশগুলোতে অনেক আগেই শুরু হইছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বড়, বড় শিল্প প্রতিষ্ঠান অথবা বড়, বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলোর প্রধান নির্বাহী যারা, তাদেরকে সিইও হিসাবে আখ্যায়িত করা হয়। যেমন আপনার গুগলের সিইও সুন্দর পিচাই অথবা ল্যারি পেজ অথবা টিম কুক, এরা হচ্ছে সিইও। সো আমাদের দেশেও রবি, গ্রামীণ বা বিভিন্ন কোম্পানির সিইও, এখন এই ট্রেন্ডটা এখন বিভিন্ন ফ্যাক্টরিতেও চালু হয়েছে। সো সিইও দ্যাট মিনস একটা ফ্যাক্টরির উদ্যোক্তা বা মালিক, সে একটা কোম্পানি কোনো একটা নির্ভরযোগ্য ব্যক্তিকে বা যোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় এবং বলা হয় যে ঠিক আছে, আমার কোম্পানিটা এর 10,000 লোক আছে, আমার এই আয় এই ব্যয়, আপনি এটা এটা আপনাকে আমি 3 বছর বা 4 বছরের জন্য আপনার হাতে দিলাম, আপনি এটাকে লাভ লোকসান যা হয় আপনি আমাকে বুঝিয়ে দিবেন আর কি। এই কনসেপ্টে এখন এটা আসছে। সো আমার কাছে মনে হয়েছে ইট ইজ আ গ্রেট অপরচুনিটি ফর আস। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যে আমাদের দেশে মালিক এখন আমাদের প্রতি আস্থা রাখতে সক্ষম হয়েছে। এটা আমি মনে করি যে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন সম্মান বোধ করি, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে, একটা বোয়েটিক্সিয়ান হিসাবে আমি সম্মানিত বোধ করি যে আমাদের দেশে মালিকরা এই 10,000 লোকের একটা কর্মসংস্থান যে প্রজেক্টে, সেই প্রজেক্টে আমাদেরকে সিও হিসাবে রিক্রুট করে তারা আমাদের প্রতি যে আস্থা রাখছেন এবং এই ট্রেনটা চালু হচ্ছে, আমি মনে করি এটা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের চাইতে আরো ভালো করবে এবং আমাদের সত্যি বলতে কি যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। তবে এখানে আমি একটা বিষয় অ্যাড করব যে আমাদের কিছু রং কনসেপ্টের ভিতর দিয়ে আমরা কিন্তু বড় হই। বিশেষ করে আমরা যখন ছোট থাকি তখন বা আমাদের সন্তানদেরও কিন্তু আমরা বলি যে বাবা ভালো করে লেখাপড়া করো, ভালো জায়গায় চাকরি করতে পারবে। আমাদের এই কনসেপ্ট থেকে সরে আসতে হবে। আমাদের সন্তানদেরকে বলতে হবে বাবা ভালো করে লেখাপড়া করো, ভালো একটা কোম্পানি কিনতে পারবে। আর দ্বিতীয় হলো যে আমাদের যে ড্রিমস, এই ড্রিমস বা স্বপ্নও কিন্তু আমরা কুক্ষি করে রাখি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। এই জায়গাটা কিন্তু অনেক বড় প্রসারিত করতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে সামনে যেন আমরা কম্বোডিয়া, ভিয়েতনাম বা বড় বড় দেশ যেখানে, সেই সমস্ত দেশে কোনো একটা বড় কোম্পানি আমরা সিও হব। আমাদের যদি কোনো জায়গায় ল্যাকিংস থাকে, আমাদের যোগ্যতার কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু আমরা ডেভেলপ করব, স্কিল ডেভেলপ করব, এটা কিন্তু করে আমরা সামনের দিকে যেতে পারবো। আমাদের মেধা নিয়ে কোনো কোশ্চেন নাই। জি সেলিম ভাই, অনেক ধন্যবাদ। আমি আর সংক্ষেপে আরেকটু বিষয় জানতে চাই, তবে তার আগে একটু কমেন্ট করতে চাই। আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন মতিউর রহমান রিপন, রয়েছেন ইমদাদ সরকার স্যার, প্রফেসর মাসুদ স্যার কি আছেন প্রোগ্রামে? আমি শুরুর দিকে বলেছিলাম স্যার কিছুটা অ্যাক্সিডেন্টলি আজকে প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি, তিনি ঢাকার বাইরে রয়েছেন। তবে তিনি কথা দিয়েছেন আগামী কোনো পর্বে আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন। আমাদের সাথে রয়েছেন এমডি আরমান, রয়েছেন মোস্তাফিজুর রহমান মাবিন। শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ভবিষ্যতে আসলে এই টেক্সটাইল ফ্যাক্টরি গুলোতে জবে ঢুকবেন, তাদের জন্য আপনার কি গাইডলাইন হবে? কোন কোন বিষয়ে আসলে তাদেরকে এখনই গুরুত্ব দেওয়া উচিত যাতে করে তারা ভবিষ্যতে ভালো করতে পারে? নাম্বার ওয়ান হলো যে পৃথিবী পরিবর্তনশীল, সবসময় পরিবর্তনশীল এবং আমাদেরকে পৃথিবীর সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আপডেট করতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে এবং নিজেদেরকে অ্যাডপ্টিং করতে হবে। আমাদের যদি এই সক্ষমতা থাকে, আমাদের এই ক্যাপাবিলিটি থাকে, এটা একটা আমাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমাদের চোখ রাখতে হবে যে বিশ্ব এখন কোন দিকে যাচ্ছে, কোন দিকে দাবিত হচ্ছে, তার সাথে আমাদেরকে তাল মিলাতে হবে। বিশেষ করে আমি একটু আগে বলছি যে ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অথবা মেশিন লার্নিং, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের বোঝাপড়া থাকতে হবে, আমাদের অ্যাডপ্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা প্রতিযোগিতায় বিশ্বের সাথে কুলিয়ে উঠতে বা তাল মিলাতে পারবো না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো নতুন নতুন প্রযুক্তির সাথে আমাদেরকে পরিচয় হতে হবে। এখন এটা হওয়ার জন্য আমাদের নজর রাখতে হবে। বিশেষ করে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অথবা শিক্ষক যারা তারা থাকলে ভালো হতো যে সিলেবাসে কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে হবে, যে বিষয়গুলো এখন চাহিদা। কারণ অ্যাপারেল বিজনেসটা হলো, এটা একটা ফ্যাশনেবল ট্রেন্ড, এটা কন্টিনিউ চেঞ্জ হয়, এটার মধ্যে থাকতে হয়। যেমন একসময় আমরা অল ওভার প্রিন্টে রোটারি প্রিন্ট এবং ফ্ল্যাট বেড প্রিন্ট অথবা সেস্ট প্রিন্ট, এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিলাম। কিন্তু এটা কিন্তু এখন নাই, এখন কিন্তু ডিজিটাল প্রিন্ট, সে ডিজিটাল রিয়াক্টিভ আসছে, ডিজিটাল পিগমেন্ট আসছে, সাবলিমেশন আসছে। সো এই যে এই এই আবার
আমাদের আগে আমরা জানতাম ওভেনে মার্সেরাইজড, এখন কিন্তু এই মার্সেরাইজড কিন্তু ইয়ার্নে আসছে, নিটেও মার্সেরাইজড আসছে। তারপরে বিভিন্ন ধরনের ওয়াশিং আছে, ভিনটেজ ইফেক্ট আছে, ড্যামেজ ইফেক্ট আছে, অথবা নানান ধরনের ইফেক্ট আসছে। ইভেন আমাদের প্রচুর ফাইবারের মধ্যে ভেরিয়েশন আসছে, ইয়ার্নের মধ্যে যেমন সাইরো, নেভি অথবা স্নো, এই ধরনের ইনজেক্ট, এই ধরনের নতুন নতুন আসছে। ওই ডাইও এখন ডেনিমও নিটে হয়, বা এই নানান ধরনের নতুন যেগুলো আসছে এগুলো ইনোভেটিভ। এই জিনিসগুলোর সাথে আমাদের যারা পরবর্তী প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থী, তাদেরকে কিন্তু পরিচয় থাকতে হবে, সিলেবাসে এগুলো থাকতে হবে। এগুলো না থাকলেও যারা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টিস যারা আছে তাদেরকে আমাদের শিক্ষকরা তাদের ইনস্টিটিউটে প্রতিষ্ঠানে নিয়ে তাদের সাথে মত বিনিময় করতে হবে, তাদের আইডিয়া বা ভিউজ এক্সচেঞ্জ করতে হবে এবং তাদের ভিতরটা এনরিচ করতে হবে। এটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় সেটা হলো আমরা একটা জায়গায় আমরা পিছিয়ে আছি, সেটা হলো যে আপনি যখন একটা কোম্পানি সিইও অথবা একটা কোম্পানির দায়িত্বে থাকবেন অথবা একটা উদ্যোক্তা হবেন, তখন আপনার কিন্তু যে কোনো একটা বিষয়ে এক্সপার্টিস থাকতে চলবে না। আপনি হয়তো কেরিয়ার শুরু করতে পারেন একটা বিষয় দিয়ে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার এ টু জেড, এবং জুতা পাট থেকে মানে জুতা সেলাই থেকে চন্ডি পাট, এই সব কিছুর মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে। ফুললি এক্সপার্টিস না হলে আইডিয়া থাকতে হবে। যেমন একটা সিও বা একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের যেরকম ব্যাংকিং নলেজটা, যে আমার এসওডি কেমন, আমার ইউডির কি অবস্থা, আমাদের এলটিআর কেমন, আমার এলসি লিমিট কেমন, তারপরে বিএমআরই আমি এটা করার সুযোগ আছে কিনা, সো আমার ইকুইটি কেমন, আমার এটা কোলাটেরাল কত গেছে, সো আমার রুম স্পেস কি আছে, ইডিএফ ফান্ড আমি ইউজ করতে পারি কিনা, এই যে ট্রামগুলো, এটা হলো একটা ব্যাংকিং। এই ব্যাংকিং এ আমার একটা কনসেপ্ট, একটা ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি আমার একটা মার্কেটিং এই জন্যই যে আমার একটা ফ্যাব্রিক সম্পর্ক, একটা গার্মেন্টস সম্পর্কে ক্লিয়ার কনজাম্পশন, একটা আইডিয়া, একটা প্রসেস। আমি একটা বিষয় শেয়ার করি, যেমন একটা ফ্যাক্টরি যদি কেউ করতে চায়, তো ওই ফ্যাক্টরি যদি 1,00,000 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি হয়, এইখানে ফ্যাক্টরি কনস্ট্রাকশনে খরচ হয় 1,500 টাকা। আর ওই ফ্যাক্টরিতে মেশিন, ম্যাটেরিয়াল, আদার্স দিয়ে আর 1,500 টাকা, 3,000 টাকা প্রতি স্কোয়ার ফিটে 3,000 টাকা খরচ হয়। এমনি আমরা জানি যে কনস্ট্রাকশন খরচ হয় 1,500 টাকা, কিন্তু একটা থাম্বরোল হইলো প্রতি স্কোয়ার ফিটে ম্যান মেশিন সব দিয়ে 3,000 টাকা খরচ হবে। এরকম কিছু বিষয় আছে যে 400 সুইং মেশিনে $1 মিলিয়ন বিজনেস হবে। একটা সুইং মেশিন পার ডে 100 থেকে $110 ইনকাম হবে। এই ধরনের কিছু বিষয় আছে, যে এইগুলো যদি আমরা মোটামুটি আইডিয়া নিতে পারি, তাহলে আমরা কিন্তু একটা স্টেপ আগাই গেলাম। আর একটা বিষয় আমি বলবো, সেটা হলো যে আমাদের যে ল্যাকিংস সবচেয়ে বড়, সেটা হলো সফট স্কিল আমাদের ভিতরে নাই। সফট স্কিলের মধ্যে যেমন আমার একটা স্বপ্ন থাকতে হবে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে। এই যে স্বপ্নটা, প্রথমে আমার স্বপ্ন থাকবে, স্বপ্নের পরে কিন্তু আমার একটা গোল সেট করতে হবে। গোল সেট করার পরে এই স্বপ্নটা নিয়ে আমার একটা ভিজুয়ালাইজেশন থাকতে হবে, ক্লিয়ার ভিজুয়ালাইজেশন থাকতে হবে। এখন ভিজুয়ালাইজেশন থাকার পরে আমার যত বেটার ভিজুয়ালাইজেশন থাকবে, আমি কিন্তু তত সুন্দর পরিকল্পনা করতে পারবো। তারপরে এটা নিয়ে আমাকে ফোকাস করতে হবে। সো আমি যত বেশি ফোকাস ওরিয়েন্টেড হব, তত কিন্তু আমি সামনে দিয়ে এগিয়ে যাব। এই ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো কমিউনিকেশন। কমিউনিকেশনে আমরা অনেক সময় দুর্বল থাকি। এই কমিউনিকেশন যত ভালো থাকবে, একটা কথা হলো যে এই কমিউনিকেশন মানে নেটওয়ার্ক। নেটওয়ার্কে বলা হয় নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক যার ভালো, তার নেটওয়ার্ক তো ভালো। এই নেটওয়ার্কটা থাকতে হবে। আরেকটা বিষয় প্রায়ই আসে, সেটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপটা খুব ইম্পর্টেন্ট। লিডারশিপের মধ্যে আমি শুধু কাজ করব না, আমার আন্ডার বা আমার ফেলো যারা আছে তাদেরকে নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি। তারপর এটা আসবে টিম ওয়ার্ক বা টিম স্পিরিট এবং টিম লিডার হিসেবে। সো এইটা একটা। আরেকটা হলো যে ইনোভেটিভ বা ক্রিয়েটিভ। এই এই আরেকটা বিষয় হলো যে মানুষ কাজ করতে গিয়া বা জীবনের সাথে সম্মুখীন হতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে আপস এন্ড ডাউনস থাকে। এভরি হিউম্যান লাইফ হ্যাভ আপস এন্ড ডাউনস। সো একবার আপস হবে, একবার ডাউন হবে। মানুষের জীবন হইছে রোলার কোস্টারের মতো। সো এই জায়গায় কোনোভাবেই ভেঙে পড়া চলবে না। অ্যান্টি ফ্র্যাঞ্চাইজিস বলে এটাকে। সো ভেঙে পড়া যাবে না। আরেকটা বিষয় হলো, কোনো বিষয়ে নেভার কুইট। নেভার কুইট করা যাবে না। মনে রাখতে হবে যে রাত যতই গভীর হোক, রাত যতই বড় হোক, একদিন ভোর হবেই। সো এইটা হচ্ছে এই মেন্টালিটি নিয়ে আমাদের বড় হতে হবে। সো এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে থাকে, অ্যাডপ্টিং করা বা ফ্লেক্সিবিলিটি হওয়ার মতো যদি ক্রাইটেরিয়া গুলো আমাদের ভিতরে থাকে। আর একটা বিষয় হলো যে প্রেজেন্টেশন একটা বড় বিষয় আর কি। এটা একদিনে হয় না।
এই লিডারশিপ যেরকম একদিনে হয় না, প্রেজেন্টেবলটাও একদিনে হয় না, এটা আস্তে আস্তে শিখতে হয়, জানতে হয়। সর্বোপরি হলো যে জানার প্রতি একটা আগ্রহ, এই জানার প্রতি একটা হাংরি অথবা থার্স্টিনেস, এটা আমাদের প্রত্যেকের ভিতর থাকতে হবে। এই বিষয়গুলো যদি আমাদের থাকে, আমাদের যদি ফোকাস থাকে, আমাদের যদি স্বপ্ন থাকে, তা আমার কাছে মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কাছে একটা বলবো যে, তো মেধার কখনো বাউন্ডারি নাই। তো তুমি মেধাবী, তোমার কোনো বাউন্ডারি নাই। তোমার জন্য এই পুরো বিশ্বটা একটা বিশ্বায়ন, একটা গ্লোবাল। সো তুমি যে চাকরি করতে চাও, তুমি চাকরি যে কোনো দেশে যে কোনো সময় করতে পারো। তোমার যদি এই ধরনের ক্রাইটেরিয়া গুলো থাকে, তুমি প্রেজেন্টেবল হও, তোমার ফ্লুয়েন্সি ভালো, তোমার লিডারশিপ আছে, তোমার টিম বিল্ডিং ভালো, নেটওয়ার্ক ভালো, কমিউনিকেশন ভালো, সো হোয়াটস দ্য প্রবলেম? তুমি যে কোনো জায়গায় যাও, বিকজ ইউ আর ডায়মন্ড। সাইয়ের মধ্যে রাখলেও ডায়মন্ড, এর দাম তো কখনো কমবে না। সো এই ধরনের বিষয়গুলো আমি জাস্ট বলবো যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা যদি বিষয়গুলো একটু মাথায় রাখে এবং যদি কারেন্ট সিচুয়েশনের সাথে যদি নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, definitely they are the very valuable and human resourceful person of the world. এটা তাদের জন্য একটা বিশাল সুযোগ সামনে অপেক্ষা করতেছে। জি, ইঞ্জিনিয়ার সেলিম রেজা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান উপদেশের জন্য। এবং যারা নতুন শিক্ষার্থী রয়েছেন বা নতুন ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা আসলে এই বিষয়গুলো মাথায় রেখে ভবিষ্যতে আরো ভালো করবে, এই প্রত্যাশা আমরাও করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজকের ফ্যাক্টরি টু ভার্সিটি টু ফ্যাক্টরি অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আতিক, ধন্যবাদ যারা যুক্ত ছিলেন এবং যারা থাকার সুযোগ পান, সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।